হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কয়েকদিন ধরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে, তাই আমি ভাবলাম যে আপনাদের জন্য একটা বৃষ্টির গল্প নিয়ে আসি। তো এই গল্পটা আমার 2020 সালে যুগ পত্রিকায় বেরিয়েছিল। তো আমি আপনাদের ছোট একটি গল্প আমি আপনাদের পড়ে শোনাই, আশা করি আপনাদের ভালো লাগবে। গল্পের নাম বৃষ্টি শেষে। আকাশ দেখে কে বলবে এখন দুপুর 3টে বাজে। ঘরে ফেরার সময় হয়েছে ভেবে সব পাখিরা ভুল করে পাখা মেলে দিয়েছে। ঘন কালো ছাইরঙা মেঘে সারাটা আকাশ ছেয়ে রয়েছে, ভীষণ গম্ভীর, ভীষণ থমথমে, যেন প্রচণ্ড কিছু হয়ে যাওয়ার একটা আশঙ্কা। সব কিছু বুঝি এক নিমিষে ওলটপালট করে দেবে। হাওয়ার টানে একটা ছেঁড়া পলিথিন উদ্দেশ্যহীনভাবে উঠতে থাকলো। সম্ভবত কোথাও একটা টিনের চাল পড়ল। চারিদিকে হট্টগোলের মাঝে মিশে রইল সেই আওয়াজ। রাস্তার পসরা সাজানো দোকানদারেরা দ্রুত হাতে গুছিয়ে নিচ্ছে তাদের সহায় সম্বল। রাস্তার ধুলোগুলো পাক খেতে খেতে সামনে যাচ্ছে, যাকে পাচ্ছে সদর্পে নিজের অস্তিত্ব জানিয়ে দিচ্ছে। অল্প একটু ধুলোর ঝড় তুষির ওপর দিয়েও বয়ে গেল, কিন্তু ওকে এক চুলও নড়াতে পারল না। ব্যাগটা বুকের কাছে আরও শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে রইল ও। চারিদিকে এত ব্যস্ততা, এত কোলাহল, কোনো কিছুই তুষিকে ছুতে পারছে না। একটা বড় বৃষ্টির ফোঁটা ওর গালের ওপর এসে পড়ল। খুব অবহেলায় সেটা হাতের তালুর উল্টো দিক দিয়ে মুছে দিল। সেই মুহূর্তে দূরে কোথাও কারো বাড়ির কাজ ভেঙে পড়াতে ঢাকা পড়ে গেল তুষির মন ভাঙার আওয়াজটা। তীর্থরাজের ঠিক এখানেই আসার কথা ছিল, ঠিক এখানেই। তাও সেটা বেলা 11টার সময়। ফোনের চার্জ 2 ঘন্টা আগেই শেষ হয়ে গেছে, তাই আর ফোন করা যাচ্ছে না ওকে। কিন্তু তার আগেও সেই সকাল থেকে যতবারই ও তীর্থরাজকে ফোন করেছে, ততবারই যান্ত্রিক কণ্ঠ উত্তর দিচ্ছে আউট অফ কভারেজ এরিয়া। অথচ আজকে এখানে আসা প্ল্যানটা তীর্থরাজেরই ছিল। গতকাল ওকে ফোনে কাঁদতে দেখে ওই বলেছিল, তুষি তুমি আমার কাছে চলে এসো। গত 1 মাস ধরে তুষি গৃহবন্দী ছিল। মা কিছুতেই মেনে নিচ্ছিল না ওদের দুজনের সম্পর্কটা। মায়ের কথায় তীর্থরাজ একটা ভ্যাগাবন্ড। চাল নেই, চুলো নেই, তিনকুলে কেউ নেই, বাড়ি ঘরদোরের কোনো ঠিক ঠিকানা নেই। মা ভবিষ্যৎবাণী করেছিল, আমি বলে দিলাম তুষু, ও ছেলে তোমাকে রাস্তায় দাঁড় করিয়ে ছাড়বে। মায়ের সেই ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণ করে তুষি আজ 4 ঘন্টা ধরে রাস্তাতেই দাঁড়িয়ে আছে। লাস্ট 1 বছরের সম্পর্কে এরকম কোনোদিনও হয়নি, বরঞ্চ তীর্থরাজই আগে থেকে এসে ওর জন্য অপেক্ষা করত। বুকের মধ্যে তোলপাটটাকে দাবিয়ে রেখে তুষি একবার ভাবলো বাড়ি ফিরে যাই, কিন্তু ও যে আজ অনেক অহংকার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছিল। কি মুখ নিয়ে ফিরবে ও? বাড়ি ফিরে সবাইকে কি বলবে? বাড়ি ফিরে সবাইকে কি বলবে ও এটাই যে তোমরা যা বলেছিলে সেটাই ঠিক? ও একটা অপদার্থ। এটা ছাড়াও অবশ্য ওর কাছে আরও একটা পথ খোলা আছে। সেটা ভেবেই দলা পাকানো একটা ব্যথা গলার কাছটায় আটকে রইল তুষির। দিশাহীন তুষি যখন মনে মনে নিজের জীবনের দিশা ঠিক করতে দিশেহারা, তখন তীর্থরাজ এলো, যেন ঝড়টাকে সঙ্গে করে নিয়ে এলো। তুষির জমে থাকা সমস্ত আবেগ উৎকণ্ঠা যেন সেই ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ে যেতে লাগলো। ঝড়ের মতোই রুক্ষ ভঙ্গিতে তুষিকে বলল, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। বোকার মতো দেখছো কি ড্যাব ড্যাব করে? বলছি না গাড়িতে ওঠো। তীর্থরাজের উপস্থিতি তুষিকে যতটা না আনন্দ দিল, তার থেকেও বেশি অনেকগুলো প্রশ্ন চিহ্নের সামনে এনে দাঁড় করিয়ে দিল। ওকে এক প্রকার জোর করেই গাড়িতে ঠেলে ঢুকিয়ে দিল তীর্থরাজ। ড্রাইভার বলল, দাদা এক্সট্রা লাগবে কিন্তু, এই ঝড়ের মধ্যে গাড়ি টানা মুশকিল। ঠিক আছে ঠিক আছে, তোমাদের তো সুযোগ পেলেই হলো, এখন যেখানে বলছি সেখানে চলো। দাঁত খিচিয়ে তুষির অপরিচিত এক তীর্থরাজ উত্তর দিল। এই তীর্থরাজকে তুষি চেনে না। দুজোড়া ভুরুর মাঝখানে অসম্ভব এক বিরক্তি। তবুও তুষি জানতে চাইল, আমরা এখন কোথায় যাচ্ছি? বারবার ফোনে কাউকে ট্রাই করছে তীর্থরাজ, কিন্তু তুষির কথার কোনো জবাব দিল না। ততক্ষণে গাড়ির ভিতরে চোখ বুলিয়ে তুষি চমকে উঠেছে। ওরা আর ড্রাইভার ছাড়াও আরও 2টো লোক ওদের সঙ্গে গাড়িতে বসে আছে, এবং কৌতূহলী দৃষ্টিতে ওরা তুষিকেই দেখছে ভালো করে। সঠিক উত্তর পাওয়ার আশা না রেখেই তুষি উত্তেজিতভাবে জানতে চাইল, এরা কারা তীর্থ?
তুষির প্রশ্নে যতটা না উত্তেজনা ছিল ঠিক ততটাই তুষির প্রশ্নে যতটা উত্তেজনা ছিল ঠিক ততটাই নির্লিপ্তভাবে তীর্থরাজ উত্তর দিল, পরে বলবো। তুষি এবার বাধ্য হয়ে নিজের মনকে প্রবোধ দিল, সব ঠিক হয়ে যাবে। একসময় ক্রমশ বড় রাস্তাকে পিছনে ফেলে গাড়িটা তস্যগলির মধ্যে ঢুকতে লাগলো। ড্রাইভার বলল, আর গাড়ি ঢোকাবো না দাদা, এরপর আর গাড়ি পিছনে ব্যাক করতে পারবো না। আধো অন্ধকারে তুষি দেখতে পেল গাড়িটা একটা অপরিচ্ছন্ন নোংরা বস্তি মতন জায়গায় এসে দাঁড়িয়েছে। তীর্থরাজ ওর হাতটা ধরে টান দিল, মুখে বলল, নেমে এসো গাড়ি থেকে। আমরা কি এখন থেকে এখানে থাকবো তীর্থ? যথারীতি ওর এই কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না তীর্থরাজ। গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে তুষির হাতটা শক্ত করে ধরে সে সামনের দিকে এগোতে থাকলো, পেছনে সেই লোক দুটো। ততক্ষণে প্রকৃতি তার তাণ্ডব বন্ধ করেছে, কিন্তু পৃথিবীকে ঠান্ডা করতে পারেনি। আকাশ পরিষ্কার, সমস্ত মেঘ উড়ে গেছে না জানা কোনো দিকে। হয়তোবা সমস্ত মেঘ জমা হয়েছে তুষির মনের মধ্যে। তীর্থরাজ তুষিকে যেখানে নিয়ে এলো সেটাকে ঠিক বাড়ি বলা যায় না, আবার ঠিক কি বলা যায় সেটা তুষি জানে না। এই জানা অজানায় হোঁচট খেতে খেতে তুষি দেখলো তীর্থরাজ দরজার বাইরে থেকে চিৎকার করে ফণি নামের কাউকে ডাকছে। সেই ডাকে যে ব্যক্তি বেরিয়ে এলো তার পরনের লুঙ্গিটা ভাঁজ করে হাঁটুর ওপর পর্যন্ত তোলা, আর গায়ে কোনো জামা নেই। সেই ফণি নামক লোকটা গুটকা খাওয়া দাঁত বের করে বলল, কিরে এসে গেছিস? তীর্থরাজ বলল, তোকে যেমন বলেছিলাম সব সেরকম করেছিস তো? এরপর তুষিকে দেখিয়ে বলল, ওর কথাই বলেছিলাম। ফণি নামের লোকটা কৌতূহলী চোখ নিয়ে তুষিকে আপাদমস্তক দেখতে লাগলো। বলল, আমি সব রেডি করে রেখেছি গুরু, নো টেনশন, চাপ নিও না, বলে খ্যাক করে ভুঁড়ি কাঁপিয়ে হাসতে লাগলো লোকটা। এতক্ষণের মানসিক ধকলে তুষি আর দাঁড়িয়ে থাকতে পারছে না। সেই কোন সকালে বাড়ি থেকে বেরোনোর আগে সামান্য ব্রেকফাস্ট করেছিল, এই প্রথমবার তুষি বুঝতে পারলো খিদে কী জিনিস। এর মধ্যে গাড়ির সেই লোক দুটো পেছন থেকে তীর্থরাজকে বলে উঠল, আপনি কি ঠিক করলেন তাড়াতাড়ি বলুন, আমাদের অন্য কাজ আছে। দরকারটা আমার একার নয়, আপনাদেরও। তুষি এদিকে এসো। লোকগুলোকে ঘুরে তাকিয়ে উত্তর দিয়ে তুষির হাত ধরে টেনে নিয়ে পাশের একটা ঘরে নিয়ে এলো তীর্থরাজ। তুষির এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সরাসরি কঠিন স্বরে জানতে চাইল, এটা কোথায় এনেছো আমাকে? এরা কারা তীর্থ? যতটা কঠিন স্বরে তুষি জানতে চেয়েছিল ততোধিক কঠিন স্বরেও উত্তর পেল, যেভাবে বলছি সেভাবে চলো, একদম ঝামেলা করবে না। কথাটা বলেই তীর্থরাজ ঘর থেকে বিদ্যুৎ গতিতে বেরিয়ে গেল এবং দরজাটা বাইরে থেকে টেনে দিল। এতক্ষণ যে সামান্যতম ক্ষীণতম ভরসাটুকু ছিল তীর্থরাজের ওপর, নিজের ভালোবাসার ওপর, সেটুকু ম্লান হতে হতে একসময় বিন্দু হয়ে মিলিয়ে গেল ওর সামনে থেকে। হ্যাঁ, আপনারা কত দিতে পারবেন? আপনাকে আমরা বলেছি আমাদের লাস্ট রেট, এত কমে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার রেটে যদি রাজি থাকেন তো বলুন, না হলে অন্য কারো কাছে যাই। আমার হাতে সময় কম, যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। দরজার এপাশ থেকে তুষির মনে হলো কেউ যেন ওর পা দুটো হাঁটুর নিচ থেকে কেটে দিয়েছে। ও মেঝের উপর ধপ করে বসে পড়ল। টানা টানা মায়াবী চোখ, একমাথা ঝাঁকড়া চুলের তীর্থরাজের সঙ্গে তুষির আলাপটা খুব অদ্ভুতভাবে। ওকে নাকি কেউ ভুল নাম্বার দিয়েছিল, তাই বারবার তুষির ফোনেও ফোন করছিল। মা যেদিন জানতে চাইল ওদের কিভাবে পরিচয় হয়েছে, পুরোটা শুনে মা বলেছিল, মিথ্যা কথা, ছেলেটা জেনে বুঝে তোকে ফোন করছে। পেপার খুললেই এরকম ঘটনা কত দেখা যায়। ভালো বাড়ির বোকাশোকা মেয়েদের এরা জালে ফেলে। তুষি প্রতিবাদ করেছিল, বলেছিল, কি যা তা বলছো মা, ও একজন কবি, কি ভালো যে কবিতা লেখে তুমি ভাবতে পারবে না। উল্টে মা ওর দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিল, কবি? মাকে সারা জীবন অনুসরণ ও অনুকরণ করে আসা বাবাও মায়ের দেখা দেখে প্রশ্ন করেছিল, কবি? একই সঙ্গে দুজনের প্রশ্নের উত্তর দিয়েছিল তুষি, হ্যাঁ কবি। সেই প্রথমবার বাবার আহ্লাদি তুষি বাবার মুখের উপর কথা বলেছিল। এখানে আসা অবধি একটা ঘটাং ঘটাং ধাতব আওয়াজ হচ্ছিল পাশের ঘরটা থেকে। এখন আর কোনো আওয়াজ নেই, চারিদিক চুপচাপ। তুষি নিজের হাত ঘড়িতে দেখলো 4টে বাজে, ভোর হতে আর বেশি দেরি নেই। তুষি এই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রেখেছে। মাঝে কেউ খাবার দিতে এসেছিল, ও দরজা খোলেনি। কিন্তু ও জানে এটা কোনো সমাধান নয়, ওকে যে করে হোক এখান থেকে পালাতেই হবে। ঘরের
কোণ থেকে ব্যাগটা তুলে নিয়ে দরজার ছিটকিনি খুলে বাইরে পা রাখলো তুষি। বাইরে বেশ জোরে হাওয়া দিচ্ছে, দূরে কোথাও বৃষ্টি হচ্ছে সম্ভবত। সন্ধ্যার সেই লোকটাকে আশেপাশে দেখা যাচ্ছে না কোথাও। ও দ্রুত পায়ে জায়গাটা পার হয়ে এলো। কর্কর শব্দে প্রচণ্ড জোরে কোথাও বাজ পড়ল, সেই সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। কিন্তু এবারও কোন দিকে যাবে? বড় রাস্তাটা এখান থেকে ঠিক কতটা দূরে? এইসব ভাবতে ভাবতে তুষি ব্যাগটা বুকের কাছে আরো বেশি করে জড়িয়ে নিল। আসার সময় কোন দিক থেকে এসেছিল এখন আর মনে নেই, কিন্তু দাঁড়িয়ে ভাববার সময় ওর কাছে আর নেই। নিজের অনির্দিষ্ট ভাগ্যের দিকে পা চালালো তুষি। চারিদিকে আধো অন্ধকার, রাস্তার মাঝখানে কুকুরগুলো কুণ্ডুলি পাকিয়ে ঘুমাচ্ছে। ওর পায়ের শব্দে কান খাড়া করে মুখ তুলে ওকে একবার দেখে নিল। তাদের মধ্যে কেউ কেউ ওর পিছু নিল। দু একটি কুকুর তারস্বরে চিৎকার করে এলাকার অপরিচিত লোকের আগমন জানান দিল। তুষি হাঁটার গতি দ্রুত করলো, কিন্তু বিপদ যখন আসে তখন সব একসঙ্গে আসে, আর জানান না দিয়েই আসে। তুষির সঙ্গে হলো ঠিক তাই। হঠাৎ এক বিশাল ছায়ামূর্তির দিকে চোখ পড়ল তুষির। সরু অপরিসর গলির মধ্যে দিয়ে ছায়ামূর্তিটা টলতে টলতে ক্রমশ তুষির দিকে এগিয়ে আসছে। তুষি আর কিছু ভাবতে পারছে না। যেখানে দাঁড়িয়েছিল সেখানেই নিশ্চল দাঁড়িয়ে রইল। কুকুরগুলো আগের থেকেও তীব্র স্বরে চিৎকার করতে শুরু করলো। দু পা এগিয়ে এসে টাল সামলাতে না পেরে পাশের নোংরা পাকে ভরা নর্দমারও উপর হয়ে গিয়ে পড়ল লোকটা। কুকুরগুলো লোকটাকে ঘিরে ধরে চিৎকার করতে থাকলো। ততক্ষণে বৃষ্টির তেজ আরও বেড়েছে। কতটা রাস্তা তুষি দৌড়েছে তা সে নিজেই জানে না। গাড়ির হর্ন আর চেনা রাস্তার আজও বুঝতে পারলো বড় রাস্তায় ও এসে গেছে। তুমি কোথায় যাচ্ছ? তীর্থরাজের কাছে এভাবে ধরা পড়ে যাওয়াটা যেন খুব স্বাভাবিক ছিল, এবং ধরা পড়লে কী করতে হবে সেটাও যেন ও মনে মনে ঠিক করে রেখেছিল। গত 24 ঘন্টার ধরে যে প্রবল মানসিক টানাপোড়েন চলেছে ওর মধ্যে দিয়ে, তাতে এখন আর কোনো কিছুতেই বিচলিত হয় না তুষি। পিছন ঘুরে তীর্থরাজকে দেখে একটুও ঘাবড়ালো না তুষি। উল্টে প্রশ্ন করলো, ওরা তোমাকে কত দিচ্ছে? আমি বাবাকে ফোন করে দিচ্ছি, বাবা তোমাকে তার ডবল দেবে। রাস্তার আলোটা তীর্থরাজের ঠিক মাথার উপর, তাই ওর মুখটা দেখতে পাওয়া যাচ্ছে না। ওকে চুপ থাকতে দেখে তুষির মনে হলো ডিলটা হয়তো তীর্থর পছন্দ হয়নি। ও আবার বলল, আচ্ছা ঠিক আছে, বাবাকে বলবো 3 গুণ টাকা দিতে, আর যতক্ষণ না বাবা টাকা দিচ্ছে আমি বস্তির ওই নোংরা ঘরটায় থাকছি। তারপরেও তীর্থর দিক থেকে কোনো উত্তর এলো না দেখে তুষি একটা মরিয়া চেষ্টা করলো। বললো, আচ্ছা ঠিক আছে, তুমি বলো তোমার ঠিক কত লাগবে। চলো, তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসছি। রাস্তার আলোর নিচের অন্ধকারটা ভেদ করে তীর্থরাজ কথা বলে উঠল। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো, এমন বৃষ্টি যেন সব মেঘ আজ বৃষ্টি হয়ে নেমে আসবে পৃথিবীতে। আকাশে হয়তো আজ আর এক ফোঁটাও মেঘ থাকবে না। তীর্থরাজ ওর হাতের সবুজ ফাইলটা দিয়ে তুষির মাথাটা আড়াল করার চেষ্টা করলো। তুষি এই ফাইলটা চেনে। তীর্থ সমস্ত কবিতা এই ফাইলটার মধ্যে থাকে। এটা ওর প্রাণ। ফাইলটা ভিজে যাবে তো, কবিতাগুলো নষ্ট হয়ে যাবে। তার আর দরকার নেই। কেন? কবিতাগুলো আর নেই। মেয়েটা অবাক। সে বলল, কি করেছো তুমি কবিতাগুলো? ছেলেটা নির্লিপ্ত। সে বলল, বিক্রি করে দিয়েছি। সারা আকাশ জুড়ে শিরা উপশিরার মতো বিদ্যুতের ঝলকানি দিয়ে গেল, কিন্তু আওয়াজটা মেয়েটির কান পর্যন্ত গেল না। ও যেন বধির হয়ে গেছে, কারণ বাসটা পড়েছে ওর মনের মধ্যে। বৃষ্টি আরও ঝেঁপে এসে দুজন মুখোমুখি দাঁড়িয়ে থাকা মানবীকে সম্পূর্ণ ভিজিয়ে দিয়ে গেল। অনেক কষ্টে নারীর কণ্ঠ দিয়ে ক্ষীণতম আওয়াজটুকু বেরিয়ে এলো, এটা কেন করলে তুমি? না হলে আমাদের বিয়ের জন্য টাকা কোথা থেকে পেতাম? আমাদের নতুন ঘর ভাড়ার অ্যাডভান্স কোথা থেকে আসতো? আমি তো একটা ছেলেদের পিজিতে থাকি, ওখানে তোমাকে কি করে নিয়ে যাব? তোমাকে ফোনে কাঁদতে দেখে চলে আসতে বলার পর আমার খেয়াল হলো, তোমাকে থাকতে দেব কোথায়? ওই লোকগুলো অনেক দিন ধরে ঘুর ঘুর করছিল কবিতার জন্য, দিলাম বেচে। পুরুষ তখন তার আকাশ সমান হৃদয় নিয়ে মানবীর সামনে নতজানু হয়ে বসেছে। মানবী খানিক আবেগে বিহ্বল, বলল, সব সব দিয়ে দিলে? পুরুষ তার আপন পৌরাসে আত্মঅভিমানী বলল, হ্যাঁ সব। তুমি একটু এদিকে সরে দাঁড়াও, আমি দেখি ট্যাক্সি পাওয়া যায় কিনা। এত সকাল, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। তোমাদের বাড়ি এখান থেকে অনেকটা দূর, আমি দেখছি কি করা যায়।
আকুল মানবী আবার প্রশ্ন করলো, সবকটা দিয়ে দিলে? সব? ওগুলো তো তোমার প্রাণ ছিল, আমাকে একবার বললে না পর্যন্ত। প্রকৃতির নিয়ম মেনে নারী তার আবেগকে ভালোবাসার সামনে উৎসর্গ করল। নরতার দুহাতের তালুর মধ্যে পাখির পালকের মতো লঘু লঘু মানবীর কান্না ভেজা মুখটা তুলে ধরে বলল, ফণি বলল, তুমি নাকি আজ কিছু খাওনি? এটা ফণির নিজের বাবার আমলে ছাপাখোনা। ও ফ্রিতে আমাদের লিটল ম্যাগাজিন ছেপে দেয়। তোমাকে ওখানে রেখে এখানে এনে কোথায় রাখবো ভেবে পাচ্ছিলাম না, তখন ওই বলল, আমি জানি তোমার ওখানে খুব কষ্ট হয়েছে, তুমি সারাদিন খুব কষ্ট পেয়েছো। স্ত্রী এবার পরম ভরসায় নিজের মানুষটাকে ঝরিয়ে ধরলো, চওড়া বুকে মুখ গুজে দিয়ে বলল, তুমি আমাকে কথা দিয়েছিলে, আমাকে কোনো কিছু লুকাবে না। কবিতাগুলো বেঁচে দিতে আমারও খুব কষ্ট হয়েছে তুষি। নিজের মনের সঙ্গে একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছিলাম, তাই তোমাকে একটু কষ্ট দিয়ে ফেলেছি। সরি তুষি। যেভাবে বৃক্ষ পুরুষের শরীর মাটির নরম পথে ছড়িয়ে যায়, সেভাবেই নরতা নিজের মানবীকে নিজের আরও কাছে টেনে নিয়ে বলল, আর কাঁদে না তুষি, আজ তো আমাদের বিয়ের দিন, বোকা মেয়ে। আজ আমরা প্রথমে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়েটা তাড়াতাড়ি সেরে নেব, সেখান থেকে সোজা হানিমুনে যাব, মানে আমাদের এক কামরার ভাড়া বাড়িতে। পুরুষ এবার নিজের রসিকতায় নিজেই খানিক হেসে নিল। রসিকতার রেস ধরে বলল, তোমার জন্য কিন্তু বেনারসি শাড়ি কিনতে পারিনি, এই আধময়লা জিন্স পরেই কিন্তু তোমাকে বিয়ে করতে হবে। নারী তখনও অভিমানে অবুঝ নিজের মানবের কাছে, সব কেন দিয়ে দিলে, আমার জন্য একটাও রাখলে না? পুরুষ তখনও নির্ভীক, নিজ দীপ্তে উজ্জ্বল সহমহিমায়। এ তো মাত্র কয়েকটা কবিতা, আমার চিন্তা, আমার মন, এগুলো তো কেউ নিয়ে নিতে পারবে না। আর তা দিয়ে আমি তো আরও অনেক কবিতা লিখতে পারবো, সেগুলো সব তোমার। বর্ষার বাতাসে কথা ডুবে যায়, আরও অনেক কথা বলছে সেই প্রাচীন যুগল। এভাবেই ওদের কথা বৃষ্টির রেণুর সঙ্গে মিশে গেল হাওয়ার ভিতর, সেই আদি যুগলকে স্পর্শ করে বাতাস বইছে নিরালায়। অনেকটা বৃষ্টির পর আকাশ একটু দম নিচ্ছিল তখন। স্রষ্টা শিল্পী তার তুলির টানে বৃষ্টির আবছা ওড়না বিছিয়ে দিয়ে উৎসবের আয়োজন শুরু করলো। অনন্তকাল এই দৃশ্যে চিরন্তন যুগলের অনিবর্চনীয় স্পর্ধা বিশুদ্ধ মুগ্ধতায় জ্যোৎস্নার রাত্রি হয়ে জেগে থাকবে। পৃথিবীর আলো ফোটার আগের মুহূর্ত শাশ্বত দুটি প্রাণ নীরবতার ভেতর দিয়ে গভীরভাবে ছুঁয়ে আছে দুজন দুজনকে। আজ এটুকুই। কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো থাকবেন।